হে স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা সম্পর্কে প্রথমে থিওরিটা ক্লিয়ার করব, কনসেপ্টটা তোমাদের বিল্ড করাবো এবং কোষে দেখি 1.1-এর 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক করে দেব। বেশি কথা না বাড়িয়ে চলো মেন টপিকসে আমরা ফিরে যাই। দেখো, বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা জানতে গেলে আমাদের প্রথমে স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সংজ্ঞাগুলো জানতে হয়, তারপরে আমাদের বাস্তব সংখ্যা আসে। তাহলে প্রথমে আমাদের যে নাম্বারটা আছে সেটা হলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কাকে বলবো সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয়, 1 2 ডট ডট করে আমাদের পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত যে সকল নাম্বারগুলো আছে সেই সব সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা ইংরাজিতে n দ্বারা প্রকাশ করে দিই এবং এর নাম্বার লাইন যদি টানি আমরা, আমাদের 1 থেকে স্টার্ট হবে এবং ডট ডট করে আমাদের প্লাস ইনফাইনাইট পর্যন্ত থাকবে। এটা হলো সংখ্যা রেখার নাম্বার লাইন। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কোথা থেকে স্টার্ট হবে? স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের 1 থেকে স্টার্ট হবে, কোথায় গিয়ে শেষ হবে? আপ টু ইনফাইনাইট, পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত শেষ হবে। তারপরে আমাদের আসছে 2 নম্বরে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলবো? শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য কোথায়? স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে এবং অখণ্ড সংখ্যা শুরু হয় কোথা থেকে? 0 থেকে। এটাই হলো মেন পার্থক্য। তাহলে 0 1 2 3 ডট ডট করে আমাদের ধনাত্মক অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে তাকেই আমরা অখণ্ড সংখ্যা বলি। তাহলে অখণ্ড সংখ্যা রেখা তাহলে কি হবে? তাহলে আমরা এরকম একটা নাম্বার লাইন কাটবো যেখান 0 থেকে স্টার্ট হবে, 1 2 এইভাবে আস্তে আস্তে পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তারপরে যে সংখ্যাটা আসে সেটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? পূর্ণ সংখ্যা নর্মালি যে অখণ্ড সংখ্যা আছে, মানে 0 1 2 3 4, এইভাবে বাম সাইডে -1 -2 -3 মাইনাস ইনফাইনাইট পর্যন্ত সংখ্যাগুলো সব একত্রে আমরা কি পূর্ণ সংখ্যা বলি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার আমরা যদি সংখ্যা রেখাটা টানি তাহলে কেমন হবে? আমাদের বাম সাইডে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত, ডান সাইডে প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলবে। আর মাঝে কি হবে? মাঝে 0 থাকবে, এদিকে 1, এদিকে 2 আর এদিকে -1 -2 ডট ডট করে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত, আর ওদিকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। এইভাবে সংখ্যা রেখা থাকে, মানে এর মধ্যে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সবই কি হবে? পূর্ণ সংখ্যা। এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। পূর্ণ সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করি। 1 নম্বর হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর 2 নম্বর হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কেমন হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 এরকম করে ডট ডট করে চলতে থাকবে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে -1 -2 -3 এইভাবে ডট ডট করে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্য পড়বে, তাহলে শূন্য একটা কি হবে? শূন্য একটা পূর্ণ সংখ্যা বটে, শূন্য পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। পূর্ণ সংখ্যার পরে যেটা আসে সেটা হলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করব। ঠিক আছে, p/q আকারে তো প্রকাশ করলাম, কিন্তু p এবং q কন্ডিশন থাকে। সেই কন্ডিশনটা কি? pq কোথায় থাকবে? pq বিলংস টু i, i মানে পূর্ণ সংখ্যা, pq পূর্ণ সংখ্যা হবে। আর কি হবে? q নট ইকুয়াল টু 0 হবে, q নট ইকুয়াল টু 0।
যদি হয় এই কন্ডিশনটা অবশ্যই আমাকে মেনে চলতে হবে পি বাই কিউ আকারে প্রকাশ করার পর। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং পি কিউটা কোথায় থাকবে? পি কিউটা আমাদের পূর্ণ সংখ্যার থাকতে হবে, তখন তাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। তাহলে পি বাই কিউ আকারে অনেক সংখ্যায় প্রকাশ করা যায়। আচ্ছা, মেন ক্লাস 9-এ যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে আমাদের মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা, এটাই আমাদের মেন টপিকস ক্লাস 9-এর। ঠিক আছে, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবার কি হচ্ছে? অম্লদ সংখ্যা। 6 নম্বর কি আছে? অম্লদ সংখ্যা। তাহলে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এমন সংখ্যাগুলোকে আমরা কি বলি? অম্লদ সংখ্যা বলি। তাহলে এমন সংখ্যাকে আমরা অম্লদ সংখ্যা বলি। তাহলে অম্লদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন √2, হ্যাঁ, √3, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। কিন্তু আমরা মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। এটা আমাদের মেন টপিকস। এবার আমরা একটা ডায়াগ্রাম করব। সেই ডায়াগ্রামের মধ্যে আমরা ভালোভাবে বুঝে নেব যে অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এদের রেঞ্জ কত, কোন জায়গায় মধ্যে এরা থাকছে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, প্রথমে আমরা একটা ছোট্ট সার্কেল নিই। প্রথমে আমরা একটা ছোট্ট সার্কেল ড্র করি। এই সার্কেলের মধ্যে আমরা কি করব? আমরা 1 2 3 4 5 ডট ডট করে এরকম একটা সংখ্যা আমরা ইনপুট করলাম। তাহলে এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই যে সার্কেলটা করলাম, এই সার্কেলের মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সব কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই সার্কেলটা যেটা হলো, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সার্কেল হলো। এটা আমরা স্বাভাবিক সংখ্যার বৃত্ত আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে এই যে স্বাভাবিক সংখ্যার যে সার্কেলটা হলো, তার বাইরের দিকে আরও একটা আমরা সার্কেল ড্র করি। এই সার্কেলটার মধ্যে আমরা কি করব? এই সার্কেলটার মধ্যে আবার আমি একটা শূন্য অ্যাড করে দিলাম। এই সংখ্যা যা আছে তার সঙ্গে একটা শূন্য অ্যাড করে দিলাম। তাহলে যে বড় সার্কেলটা পেলাম, সেই বড় সার্কেলটা কিন্তু আমরা অখণ্ড সংখ্যার সার্কেল পেলাম। তার মানে এই যে টোটাল যে অখণ্ড সংখ্যা আছে এর মধ্যে, সার্কেলের মধ্যে সবই কি হবে? সবই অখণ্ড সংখ্যা হবে। কিন্তু যদি কিনা জিরোটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, কিন্তু হবে না। কারণ কি? জিরোটা কিন্তু আমাদের এই ছোট সার্কেলের মধ্যে, জিরোটা ছোট সার্কেলের মধ্যে নেই। শূন্য বাদ দিতে হবে, শূন্য বাদ দিয়ে তারপরে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা বলতে হবে। একই রকমভাবে যদি আমি আরও একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটা আমরা নাম দিলাম কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। একে আই অথবা জেড দ্বারা কিন্তু প্রকাশ করে, এটা একটু জেনে রাখা দরকার। এর মধ্যে দেখো, এই সার্কেলের মধ্যে আমি -1 -2 -3 ডট ডট করে মাইনাস সংখ্যাগুলো আমরা এখানে -ইনফাইনাইট পর্যন্ত সংখ্যাগুলো ইনক্লুড করে দিলাম। তাহলে কি হলো? তাহলে যে বড় সার্কেলটার মধ্যে যত নাম্বার আছে সবাই কিন্তু পূর্ণ সংখ্যা, মানে 0 1 2 3 4 -1 -2 -3, এগুলো সবাই কিন্তু আমার অখণ্ড সেই পূর্ণ সংখ্যা হয়ে গেল। এটা ভালো করে দেখো। এবার যদি আমরা ডাব্লু, যে মাঝের যে সার্কেলটা নিলাম, সেই সার্কেলটার মধ্যে হ্যাঁ যে শূন্যটা আছে সেটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা হয়ে যাবে। কিন্তু এই যে বড় সার্কেলটার ভিতরে যে নাম্বারটা আছে -1 -2, সেটা কিন্তু আমাদের মাঝের সার্কেলেও থাকবে না গো, এবং আমাদের সেটা ছোট সার্কেলের মধ্যেও থাকবে না। তার মানে -1 -2 -3 এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা হবে না। এটুকু আমাদেরকে জানতে হবে। এবারে যদি আমরা আরও একটু বড় একটা সার্কেল ড্র করে দিই, তাহলে আমি আরও একটা বড় সার্কেল ড্র করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে আমি আরও কিছু নাম্বার নিলাম। ধরো
1/3 অথবা -3/2 অথবা -7/5। এই যে নাম্বারগুলো নিলাম, এই যে বড় সার্কেলটা হলো, বড় সার্কেলটা কিন্তু মূলদ সংখ্যা হলো। তার মানে মূলদ সংখ্যা হওয়া মানে এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে দিই। তাহলে কিউর মধ্যে যত নাম্বার আছে সবাই কিন্তু মূলদ সংখ্যা হবে। কিউ সার্কেল মানে সব বড় সার্কেল। তাহলে এই বড় সার্কেলের মধ্যে যা যা নাম্বার আছে সবাই কিন্তু আমার কি হবে, মূলদ সংখ্যা হবে। কারণ কি, আমরা যদি কি জিরোকে একটা মূলদ সংখ্যা, অবশ্যই জিরো একটা মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যার নিচে, জিরোর নিচে আমরা 1 লিখতে পারি। এবং 0 আর 1 কিন্তু, 1 এবং 0 কি হবে, এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। আর কিউটা মানে নিচে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম সংজ্ঞায়, কিউ নট ইকুয়াল টু 0, তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে 0 অবশ্যই একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। এছাড়াও যদি -1, -3, 5 এগুলো কিন্তু সবাই মূলদ সংখ্যা, কারণ যে কোনো নাম্বার যদি লিখি তার নিচেই কিন্তু আমরা 1 দিয়ে দিতে পারি। 1 দেওয়া মানে সেটা কি হয়ে যাবে, সেটা অবশ্যই আমাদের মূলদ সংখ্যা হয়ে যাবে। মূলদ সংখ্যার সার্কেল হলো। এবার যদি আমরা আরও এর সঙ্গে যদি আমরা একত্রে, মানে আমরা যদি আরও একটা এইরকম একটা সার্কেল ড্র করি, যে সার্কেলটাকে আমরাকে অম্লদ সংখ্যা বলবো, তাহলে অম্লদ সংখ্যা বলতে এর মধ্যে তাহলে √2, √3, √5 এই টাইপের নাম্বার থাকবে। আরও অনেক টাইপের নাম্বার থাকে যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না গো, ঠিক আছে। তাহলে এই যে দুটো সার্কেল হলো, এই দুটো সার্কেলকে একত্রে আমরা বলি বাস্তব সংখ্যা। তাহলে এদেরকে আমরা বাস্তব সংখ্যা বলি, ঠিক আছে। তাহলে অমূলদ এবং মূলদ সংখ্যাকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলি। তাহলে এক ধারে কি থাকছে দেখো, অমূলদ সংখ্যা, আর এক ধারে থাকছে মূলদ সংখ্যা, যে মূলদ সংখ্যার মধ্যে সব নাম্বারই আমাদের ইনক্লুড আছে, ঠিক আছে। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলবো না, মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে আমরা কি বলি, বাস্তব সংখ্যা। এটুকু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসব একটা টেবিলে, সেই টেবিলটা একটু ভালো করে আমরা ফলো করব। তারপরে আমরা একে একে কষে দেখি 1.1 এর অঙ্কগুলো করব, ঠিক আছে। দেখো একটা ছক করলাম, এটাকে আমরা কতগুলো পার্টে আমরা ভাগ করে দিই। তাহলে প্রথমে কি থাকবে দেখো, প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা মানে n দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমাদের কি থাকবে w মানে অখণ্ড সংখ্যা। তারপরে আমরা কি লিখব দেখো, তারপরে i অথবা z মানে পূর্ণ সংখ্যা। তারপরে কি থাকে, তারপরে হবে মূলদ সংখ্যা যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি, এবং তারপরে থাকছে আমাদের অমূলদ সংখ্যা ir, তারপরে থাকছে আমাদের রিয়েল নাম্বার, তাহলে বাস্তব সংখ্যা, ঠিক আছে। এইটাকে আমরা কি করব দেখো, এটাকে আমরা 4টে ভাগে ভাগ করে দিই। এবার আমরা মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগটা করে দেখব। তার মানে আমরা দুটো স্বাভাবিক সংখ্যার প্রথম যোগ করে দেখব। প্রথমে আমরা যোগফলটা নেব, সেই যোগফলটা কি সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে সেটা আমরা দেখব। সর্বদা কথাটা থাকবে, অলওয়েজ কি স্যাটিসফাই করছে সেটা আমরা একটু লক্ষ্য করব, ঠিক আছে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা যদি নিই আমাদের, ধরো 5 একটা স্বাভাবিক সংখ্যা আর 3 একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে যোগফলটা কত হবে 8। তাহলে 8 অবশ্যই কি হবে, অবশ্যই 8 একটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। এবারে কি দেখব, দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফলটা কি হবে। তাহলে বিয়োগফলটা আমরা দেখছি, দেখো 5 থেকে যদি আমাদের 3 বাদ দিই হবে 2, কিন্তু 3 থেকে যদি আমরা 5 বাদ দিই হয়ে যাবে -2, কিন্তু -2 একটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে বিয়োগফলটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা হবে না, ঠিক আছে। তারপর আমরা দেখব গুণফলটা, ধরো 5 আর 3 নিলাম, তাহলে গুণফলটা কত হবে 15। 15 কি, 15 একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে গুণফলটা কিন্তু সর্বদা কি হবে, স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল আমরা কি পাবো, স্বাভাবিক সংখ্যা পেয়ে যাব। তারপরে দেখি আমরা ভাগফলটা কি হয়।
তাহলে ভাগফলটা আমাদের কি হয় সেটাও দেখার দরকার আছে, ঠিক আছে। তাহলে আমরা দুটো সংখ্যা নিলাম, কি কি সংখ্যা নিলাম না, একটা 5 নিলাম আর একটা 3 নিলাম, তাহলে ভাগফলটা কি p/q ফর্মে হয়ে যাচ্ছে। যদি কিনা এমন সংখ্যা হতে পারে যে ধরো একটা 8 নিলাম একটা 2 নিলাম, তাহলে 8/2 কত কাটাকুটি করে কত হচ্ছে 4, তাহলে 4 একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমার প্রশ্ন ছিল সর্বদা কিনা আমাদের দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যা হবে কিনা। মাঝে মাঝে হতে পারে কিন্তু সর্বদা কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কিন্তু এই ঘরটাতে ক্রস চিহ্ন বসে যাবে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার কি কি যোগফল এবং গুণফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু বিয়োগফল এবং ভাগফল সর্বদা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা হয় না, ঠিক আছে। একই রকম ভাবে আমরা কি করব, একই রকম ভাবে আমরা অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও চেক করব যে দুটি আমাদের যে অখণ্ড সংখ্যা আছে সেই অখণ্ড সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল কি সর্বদা আমাদের অখণ্ড সংখ্যা হবে কিনা সেটা দেখার বিষয়, ঠিক আছে। তাহলে দেখি একটুখানি প্রথমে দেখো, অখণ্ড সংখ্যা দুটো অখণ্ড সংখ্যা যদি নিই তাহলে তাদের যোগফল অবশ্যই কি হবে, অবশ্যই অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে, অবশ্যই আমাদের অখণ্ড সংখ্যা হবে। এবার বিয়োগফলটা একই রকমভাবে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের যেমন বিয়োগফলটা সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়নি, অখণ্ড সংখ্যার ক্ষেত্রে হবে না। কারণ অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য কোথায়, বেসিক পার্থক্য, একটা শূন্য থাকবে আর একটাতে শূন্য থাকবে না, এটা মেন ব্যাপার, ঠিক আছে। একই রকমভাবে গুণফলটা কি হবে, গুণফলটা হবে কিন্তু ভাগফলটা হবে না, ঠিক আছে। এবারে দেখা যাক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। দেখো পূর্ণ সংখ্যা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নেব, তাহলে দুটো পূর্ণ সংখ্যা নিলে সবসময় যোগফলটা কি পূর্ণ সংখ্যা হবে। বিয়োগফলটা দেখো, বিয়োগফলটা অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছিল না, কিন্তু স্বাভাবিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা কি হবে, সর্বদা আমাদের অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যাই হবে। গুণফলটা তো হবে কিন্তু ভাগফলটা সর্বদা হবে না। ধরো আমি -5 নিলাম আর একটা মাইনাস বা +2 নিলাম, তাহলে এদের ভাগফলটা কি হবে -5/2, তাহলে এটা সর্বদা কি, সর্বদা পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে এটা কি হবে, ক্রস হয়ে যাবে, তাহলে এটা স্যাটিসফাই করবে না। একই রকম ভাবে দেখো আমরা যদি মূলদ সংখ্যার ক্ষেত্রে নেই, কিউ মানে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ক্ষেত্রে নেই দুটো মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, দুটো বিয়োগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে এবং ভাগফলও কিন্তু সর্বদা আমাদের মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। এবার দেখো অমূলদ সংখ্যার ক্ষেত্রে, অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি সর্বদা হবে, এটা আমাদেরকে দেখতে হবে, সর্বদা আমাদের হবে কিনা সেটা দেখার বিষয়, ঠিক আছে। দেখো দুটো আমরা মূলদ সংখ্যা নিলাম, অমূলদ সংখ্যা নিলাম, সরি দুটো অমূলদ সংখ্যা নিলাম, ধরো একটা নিলাম √5 আর একটা নিলাম -√5, তাহলে কি যোগ করলে কি হবে, মূলদ সংখ্যা হয়ে যাবে, তাহলে কিন্তু সর্বদা হবে না, ক্রস চিহ্ন হয়ে গেল। বিয়োগফল একই রকম হবে, এটাও হবে না। গুণফলে দেখো √5 আর √5 দুটো মূলদ সংখ্যা নিলাম, অথবা √5 × -√5, তাহলে কি হবে -5 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রেও কিন্তু মূলদ সংখ্যা চলে আসছে, তাহলে এক্ষেত্রেও আমাদের হবে না। আর ভাগফলের ক্ষেত্রেও কিন্তু সেটা স্যাটিসফাই করছে না, ঠিক আছে। এর পরের আমাদের যে প্রশ্নটা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যা, দুটো বাস্তব সংখ্যা সর্বদা যোগফল কি বাস্তব সংখ্যা হবে, এটা আমাদের জানা দরকার। কারণ কি আমাদের মূলদ এবং অমূলদ, তাহলে এই টেবিলটা যদি আমরা খুব ভালো করে একটু মন দিয়ে বুঝতে পারি তাহলে আমাদের বাকি অঙ্কগুলো অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা কি করব, প্রশ্নমালাতে আসব, এক এক করে আমি অঙ্কগুলো সব করে দেব, ঠিক আছে। কোষে দেখি 1-এ দেখো, কোষে দেখি 1 মানে কেডি 1 মানে কোষে দেখি 1। এখানে কি আছে, এখানে প্রথমে আছে কেডি 1.1। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো একের দাগে, এখানে আমরা দেখতে পাচ্ছি একের দাগে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে, ভালো করে ডান সাইডে লক্ষ্য করো, একের দাগে যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে,
যে মূলদ সংখ্যা কাকে বলে, চারটে মূলদ সংখ্যা আমরা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে এটা আমরা জানি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ভালো করে শুনে নাও, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পি কিউ। পি কিউ যেখানে কি হবে, যেখানে পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ পূর্ণ সংখ্যা হবে এটা অবশ্যই বলতে হবে। আর কি হবে, কিউ নট ইকুয়াল টু জিরো, মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা কখনো জিরো হতে পারে না। কারণ জিরো থাকলে দেখো 0/1 কি হয়, জিরো হয়ে যায়। কিন্তু যদি আমরা 5 নিচে জিরো লিখে দিই, তাহলে 5 যদি জিরো লিখে দিই তাহলে এটাকে আমরা ভাগ করতে পারবো না। তার মানে এটা কি অসঙ্গত হয়ে যাবে বা আনডিফাইন হয়ে যাবে। তাহলে আনডিফাইন যদি হয়ে যায় তাহলে এই ভ্যালুটা আমরা কিন্তু বার করতে পারি না। ঠিক আছে, তাহলে নিচের সংখ্যাটা কখনো আমাদের কিন্তু জিরো হবে না। সুতরাং আমাদের সংজ্ঞাটা যখন বলবো আমাদের এইটুকুনি ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি আর কি পি কিউ পূর্ণ সংখ্যা হবে আর কিউ নট ইকুয়াল টু জিরো, তখন তাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এবার কি বলেছে, চারটে পূর্ণ সংখ্যা। তাহলে চারটে পূর্ণ সংখ্যা আমরা কি কি লিখতে পারি, 2 লিখতে পারি, -5 লিখতে পারি, 5 বাই আমরা কি করতে পারি 5/7 লিখে দিতে পারি। হ্যাঁ, এগুলো সবাই কিন্তু এক মূলদ সংখ্যা। তাহলে আমাদের চারটে মূলদ সংখ্যা বলেছিল, সেই চারটে মূলদ সংখ্যা কি কি, 2, -5, 5/7, 0 আরও আমরা লিখে দিতে পারি। যেগুলো রুট ফর্মে থাকবে না, বাদ বাকি যে কোনো সংখ্যা লিখে দিলেই কি হবে, সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কারণ আমরা -5 যদি লিখি নিচে কি লিখে দিতে পারি, 1 লিখে দিতে পারি। তাহলে -5, 1 এগুলো কোথায় থাকবে, এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর কি হবে, আর 1টা কি হলো, 1 নট ইকুয়াল টু জিরো, তাহলে নিচের সংখ্যাটা কিন্তু জিরোর সঙ্গে সমান নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে আমরা বলে দেবো যে এটি এগুলো সবই কি এক একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন 2-এর দাগেরটা আছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা, শূন্য কি একটি মূলদ সংখ্যা। আমি এক্ষুনি বললাম শূন্য অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে কোশ্চেনের আনসার 2 নম্বরের আনসারটা কি হবে, শূন্য, শূন্য কি অবশ্যই মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কারণ কি, শূন্যকে আমরা 0/5 এই আকারে লিখে দিতে পারি, যেখানে কি হবে, যেখানে 0 আর 5 কি আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে, এটা কি হবে পূর্ণ সংখ্যা। আর কিউটা নিচের যে সংখ্যাটা আছে সেটা 5 থেকে জিরো নেই আমাদের। ঠিক আছে, যেহেতু জিরো নিচেরটা যেহেতু জিরো হচ্ছে না, তাহলে কি হবে, অবশ্যই একটি আমাদের জিরোকে আমরা মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 3 নম্বর। 3 নম্বরে যে কোশ্চেনটা আছে কি লেখা আছে বলেছে দেখো, নিজে সংখ্যা রেখায় প্রকাশ করি। দেখো 7, -4 এগুলো আমরা সহজে কিন্তু আমরা সংখ্যা রেখায় প্রকাশ করে ফেলতে পারবো। কিন্তু আমাদের যদি আমরা 3 নম্বরের যে অঙ্কটা আছে দেখো, 3 নম্বরে কি আছে, 3/5 এটা সংখ্যা রেখায় প্রকাশ করব। আমরা কি করে দেখাই, দেখো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা ড্র করি। ঠিক আছে, যেখানে কিনা আমাদের বুঝতে হবে 3/5 মানে কত হয়, ভাগ করে দেখো আমরা দশমিক নিয়ে নিই, একটা শূন্য দিয়ে দিই, 5, 6, 30 মানে পয়েন্ট, আমাদের 5, 6, 30 তার মানে এটা কি হলো 0.6 হলো। তাহলে 0.6 কোথায় থাকবে, 1 এবং 0-র মধ্যে থাকবে। তাহলে আমরা প্রথমে এখানে 0 লিখে নেবো আর এখানে আমি একটু দূরে 1 লিখে নেবো, 0.6 করে দিলাম। এইবারে দেখো এই যে রেখাটা আছে, যে নাম্বার লাইনটা আমরা লিখেছি 3-এর 5 আছে, তার মানে আমরা এই যে 1 থেকে 0 বা 0 থেকে 1-এর মধ্যে আমরা 5টা ভাগে ভাগ করে দেব। তাহলে 5টা ভাগে ভাগ করে দেওয়ার পর আমরা সমানে 5টা ভাগে ভাগ করে দেব। ঠিক আছে, 5টা ভাগে ভাগ করে দিয়ে যেখানে 3, 1, 2, 3 নম্বর যে দাঁড়িয়েটা আছে দেখো, পি পয়েন্টটা আমরা লিখে দিলাম, এখানেই কিন্তু 3/5 এর অবস্থান হবে। তাহলে সংখ্যা রেখায় আমরা কিন্তু এইভাবে লিখে ফেলতে পারি। ঠিক আছে, আরও একটা দেখো, আমি পরের আর একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এটা গেল 3-এর দাগের অঙ্কটা, তারপর এটা দেখো 4-এরটা।
চারেরটা কি আছে দেখো, চারেরটা বলেছে 9/2। 9/2 মানে আমরা কি লিখবো দেখো, এটা ভাগ করে দিই আমরা, এটাকে প্রথমে এটা ভাগ করে দিই। তাহলে আমরা 9/2 কে আমরা ভাগ করে দেবো। দেখো 4 দুগুণে 8 করে দিলাম, আর 1 হলো 0.0 দিয়ে দিলাম, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এটা সংখ্যা রেখে আমরা কিভাবে বসাবো? তাহলে আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন ফের ড্র করে দেবো। ঠিক আছে, নাম্বার লাইনটা ড্র করে দিলাম একেবারে। এবারে আমরা কি করব, আমরা 1 2 3 4 5 6 এইভাবে আমরা কিন্তু নাম্বার লাইনটা কমপ্লিট করব। নাম্বার লাইনটা কমপ্লিট করার পর আমরা এই 9/2 সংখ্যা রেখায় বসাবো। 9/2 মানে 4.5, তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, 4 পূর্ণ 1/2 হয়। তাহলে 4টে ঘর পূর্ণ করবে, মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের পূর্ণ করে ফেলবে। তারপরে কি হবে, 4 এবং 5-এর মধ্যে আমাদের অবস্থান থাকবে। ঠিক আছে, তাহলে তারপরে আমাদের হাফ পোর্শন থাকবে। তার মানে আমরা যদি এখানে অর্ধেক করে দিই, তাহলে এই যে অর্ধেক লাইনটা করলাম, এই জায়গাটা কিন্তু আমাদের 4 পূর্ণ 1/2 অবস্থান হবে। তাহলে পি এক পয়েন্ট করে দিলাম, এই পয়েন্টটাই কিন্তু 4 পূর্ণ বা 9/2, 9/2 সংখ্যাটা এখানে থাকবে। মানে এইভাবে আমরা কিন্তু সংখ্যা রেখায় সংখ্যাগুলো আমরা স্থাপন করে দিতে পারি। ঠিক আছে, তোমরা বাকিগুলো করবে, চেষ্টা করবে, অবশ্যই হয়ে যাবে। একই রকমভাবে তোমরা করো। তারপরে দেখো 4-এর দাগের অঙ্কটা, আমরা 4-এর দাগের অঙ্কে চলে আসি। 4-এর দাগের অঙ্কে কি আছে দেখো, 4-এর দাগের বলেছে, 4-এর দাগের কি আছে বলেছে, দুটি করে মূলদ সংখ্যা দেয়া আছে এবং সেই মূলদ সংখ্যার মাঝে একটা করে মূলদ সংখ্যা আমাদেরকে লিখতে হবে। দেখো আমি প্রথমে 4-এর 1-একটা করে দিই। তাহলে 4-এর 1-একটা কি আছে, আমাদের 4 ও 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে আমাদের একটা মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে 4 এবং 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা আমরা কি লিখতে পারি, দেখো 4.5। 4.5 কি হবে, 4 এবং 5-এর মধ্যে অবশ্যই থাকবে। ঠিক আছে, এবার আমরা এটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। 4.5 একই রকমভাবে আগে যেরকম করেছিলাম, একটা নাম্বার লাইন ড্র করে নেবো। তারপর কি করব, 1 লিখবো এখানে, হ্যাঁ 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5 লিখবো, 6 লিখবো। এইদিকে কি হবে, প্লাস ইনফাইনাইট পর্যন্ত লিখে দেবো। ঠিক আছে, তারপরে আমরা 4 পয়েন্ট মানে 4 পয়েন্ট মাঝখানটা কি হবে, এইটা হবে 4.5। 4.5 অবশ্যই, হ্যাঁ 4.5 অবশ্যই কি হবে, এর আগে হবে 4 আর এর পরে থাকবে 5। 4.5 এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা কি করব, যদি 4.5টাকে আমরা দশমিকটা তুলে দিয়ে নিচে 10 নিয়ে আসি, তাহলে কি হবে দেখো 9 হয়ে গেল, আর এখানে কত হবে, 2 হয়ে গেল। তাহলে 9/2, 9/2 কিন্তু 4 এবং 5-এর মধ্যে অবস্থিত, যেটাকে না আমরা সংখ্যা রেখায় প্রেজেন্ট করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে ফেলতে পারি। দেখো আমি 5-এর দাগের একটা অঙ্ক করে দিচ্ছি। 5-এর দাগে কি বলেছে দেখো, 4-এর 5 বলেছে যে 1-এর 4 ও 1-এর 3 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে কিভাবে বার করব আমরা, তাহলে আমরা কি করব দেখো, আমরা এটাকে ভাগ করে দিতে পারি, অথবা আমরা হরটাকে সমান করে আমরা মূলদ সংখ্যা বার করতে পারি। দেখো এখানে 1-এর 4 লিখছি আর 1-এর 3 লিখছি, এইটা ইকুয়াল টু আমরা দেখি কি 3-এর 12, 3 4 12, আমরা উপর নিচে লব হরকে 3 দিয়ে গুণ করে দিয়েছি। এখানে দেখো 4-এর 12 করে দিলাম, তাহলে কি উপর নিচে আমরা 4 দিয়ে গুণ করলাম। তারপরেও দেখো আমরা এখানে সংখ্যা আমরা লিখতে পারছি না গো, নর্মালি 3 এবং 4-এর মধ্যে আমরা 4.5 লিখে দিতে পারি, তাও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমরা করে ফেলতে পারি। কিন্তু এটাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করি, উপর নিচে 2 দিয়ে গুণ করলে 6 হবে, আর নিচে হবে 24। এখানে কত হবে, 2 দিয়ে
লব হরকে যদি গুণ করি তাহলে 8 কত 24। ঠিক আছে, এবারে দেখো যেহেতু আমাদের হর সমান তাহলে এদের মধ্যে সংখ্যা থাকবে কি, এদের মধ্যে 7-এর একটা 24 থাকবে, যেটা কি না 1-4 এবং 3-4 মধ্যে আছে, 1-4 এবং 3-4 মধ্যে আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করব। ঠিক আছে, দেখো আমরা প্রথমে একটা নাম্বার লাইন করে দেবো, এটা দেখেই আমরা বুঝতে পারবো যে 0 এবং 1-এর মধ্যে অবশ্যই থাকছে, কোনটা না 7-এর 24টা। এইটুকুনি আমার বোঝার দরকার আছে, যে নাম্বারটা নেব কোন সংখ্যার মধ্যে থাকবে সেটুকুনি ফার্স্ট আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা 0 লিখে নিলাম, এখানে একটুখানি দূরে 1 লিখে নিলাম, আর কি করলাম এখানে 2 লিখে দিলাম, মানে নাম্বার লাইনটা আমি একটু বড় করে লিখে নিলাম। এবার 7-এর 24 মানে 1 এবং 0 অথবা 0 এবং 1-এর মধ্যে 24টা সমান ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে 24টা সমান ভাগে ভাগ করে নেব। সমান ভাগে ভাগ করে নেওয়ার পর আমরা 7 ঘর গিয়ে সেখানটায় আমরা দেখলেই সেখানে আমরা 7 পর্যন্ত ঘর যাব, গিয়ে সেই জায়গাটাই আমরা লিখে নেব 7-এর 24। দেখো এটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে কটা ভাগ হলো মোট 4টে, তাহলে 6টা করে ভাগ করতে হবে, এর মাঝেও আমাদের 6টা করে ভাগ করতে হবে। তাহলে এইগুলো সূক্ষ্মভাবে একটুখানি করা দরকার আছে। এখানে তোমরা একটুখানি ভালো করে ধৈর্য ধরে করবে। এখানে আমাদের মোটামুটি 24টা ভাগ করছি, 24টা ভাগ করে তোমরা বড় স্কেল দিয়ে আঁকবে, এঁকে এটা করে নেবে। ঠিক আছে, তাকে এবারে গুনবো, ও 1 থেকে আমরা 7 পর্যন্ত যাবো, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গাটা আসছে 7, তাহলে এই জায়গাটা হলো 7/24-এর অবস্থান, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা আমরা একটুখানি মার্ক করে দেব। ঠিক আছে, এইটা হলো আমাদের 7/24 সংখ্যা রেখায় বসে গেল। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের 5-এর দাগে, এবার বাকিগুলো তোমরা করে ফেলতে পারবে অবশ্যই। ঠিক আছে, দেখো 5-এর দাগেরটা, তাহলে 5-এর দাগে কি করা আছে দেখো, আমাদের 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব 4 এবং 5-এর মধ্যে, তাহলে আমরা কি করতে পারি 4.1 লিখে দিতে পারি, 4.2 লিখে দিতে পারি, 4.3 লিখে দিতে পারি, আবার 4.4ও লিখে দিতে পারি। তাহলে এইগুলো কি দেখো 4 এবং 5-এর মধ্যে সংখ্যা, যেগুলো মূলদ সংখ্যা। কেন এটা দশমিক যদি তুলে দেই কত হবে 41/10, তারপর কত হবে দেখো 42/10, তারপর কত হবে 43/10, 44/10। এগুলো সবই কিন্তু p/q আকারে আমরা লিখে ফেলতে পারি। সুতরাং p/q আকারে লিখে ফেলতে পারলেই সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তাহলে এগুলোকে আমরা কি করব সংখ্যা রেখায় প্রকাশ করব। দেখো এগুলো সবই আমাদের 4 এবং 5-এর মধ্যে থাকবে। তাহলে সংখ্যা রেখাটা আমরা কি করব, সংখ্যা রেখাটা আমরা কিভাবে করব দেখো, সংখ্যা রেখাটা আমরা এইরকম একটা লম্বা লাইন টেনে নেব ফার্স্ট। ঠিক আছে, নিলাম, তারপর আমরা কি করব এখানে 1 2 3 4 এবং 5টা একটু বড় করে গ্যাপ করে দিলাম, কারণ এর মধ্যে আমাদের 4টে সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, তাহলে 4.1, তাহলে কি করব দেখো আমাদের এখানে প্রথমে এটাকে আমরা 10টা ভাগে ভাগ করব, সমান 10 ভাগে ভাগ করে দেবো। তাহলে প্রথম যে ঘরটা আছে এই ঘরটা, প্রথম ঘরটা যেটা আছে এই জায়গাটা আমরা কি হবে 41/10-এর অবস্থান। একই রকম ভাবে তার পরের ঘরটা হবে 42/10-এর অবস্থান। ঠিক আছে, পরপর সংখ্যাগুলো আমাদের এখানে বসে যাবে, এই যে রেখাগুলো পাবো এই রেখাগুলোই আমাদের কি হবে আমাদের নাম্বার লাইনে বসানো সংখ্যা। এইভাবে কিন্তু আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এবারে 6-এর দাগের কি বলেছে, 6-এর দাগের একই রকম ভাবে 1 এবং 2-এর মধ্যে,
তাহলে 1.1, 1.2, 1.3 এইভাবে আমরা সংখ্যাগুলো বসাবো। সংখ্যাগুলো বসিয়ে আমরা কি করব, সংখ্যা রেখায় বসিয়ে দেবো। দেখো 6-এর দাগেরটা একটুখানি দেখে নিই। 6-এর দাগে বলেছি 1 ও 2-এর মধ্যে, 1 ও 2-এর মধ্যে আমাদের 6টা সংখ্যা, মূলদ সংখ্যা বার করতে বলেছে এবং সংখ্যা রেখায় বসাতে বলেছে। দেখো একটুখানি আমরা দেখে নিই এগুলো কিভাবে আমরা করব। দেখো তাহলে আমরা একটু বড় নাম্বার লাইন টেনে নিই, বড় করে নাম্বার লাইন আমরা একটু টেনে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা একটা নাম্বার লাইন টেনে নিলাম, হলো। তাহলে এই নাম্বার লাইনে আমরা এদিকটা কি করব, এদিকটা আমরা প্লাস ইনফাইনাইট দিয়ে দিলাম, আর এখানে আমরা 1 দিলাম। একটু বড় করে তোমাদেরকে দেখানোর সুবিধার্থের জন্য আমি একটু বড় করে লিখে দিলাম। 1 এবং 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা, তাহলে আমি এখানে লিখে দিই 1 আর এখানে লিখে দিই 2। একটু বড় করে নাম্বার লাইনটা আমরা বড় করে লিখলাম, আর এদিকে কি হবে, প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, এবারে দেখো এখানটাতে তাহলে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6 এগুলো সবাই কিন্তু 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। তাহলে এই সংখ্যায় আমরা বসাবো। তাহলে কি করব, যেহেতু এগুলো তুললে নিচে সব 10 আসবে, তাই আমরা এটাকে 10 ভাগে ভাগ করব প্রথমে। ঠিক আছে, প্রথমে আমরা এটাকে 10 ভাগে ভাগ করে নেব। একই রকমভাবে বাম সাইডটা দেখি। এবারে প্রত্যেকটা জায়গায় আমাদের যেহেতু এটা কত 1.1 হবে, তারপরটা কত 1.2 হবে, তারপরটা কি হবে 1.3 এর অবস্থান হবে, তারপর 1.4 এর অবস্থান হবে, 1.5 এর অবস্থান হবে। এইভাবে আমরা 1.6 পর্যন্ত লিখে দেবো। মানে 6টা মূলদ সংখ্যা আমাদের লিখতে বলেছে, সব কটাই আমরা লিখে দেবো এখানে। ঠিক আছে, তাহলে পরে আমাদের সংখ্যা রেখায় বসানো কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে আমরা 7-এর দাগে চলে আসছি। 7-এর দাগে কি বলেছে দেখো, 7-এর দাগের একই রকম ভাবে আমাদেরকে 7-এর দাগে আমাদের একই রকম ভাবে কি করতে বলেছে না, 1-এর 5 এবং 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাতে বলেছে। ঠিক আছে, 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। আমরা কি করব, প্রথমে 1-এর 5কে আমরা ভাগ করে দিই 1, এদিকে আমরা কি করব, একটা 0 নিয়ে ডেসিমেল নাও, এখানে একটা 0 দিয়ে দাও, তাহলে হয়ে গেল 10, 5 দুগুণে 10 বসিয়ে দাও, ভাগ হয়ে গেল। একই রকম ভাবে 1/4 এটাও আমরা কি করব, দশমিক নাও, 0 একটা দশমিক দিয়ে দাও 0, তারপরে কত হবে 4 দুগুণে 8, 2 দশমিকের জন্য 0, 4 5 20, এখানে আমরা 20 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আলাদা উত্তর হতে পারে, এটুকু তোমরা মনে রেখো। ঠিক আছে, এবারে দেখো 0.2 এবং 0.25 এর মধ্যে আমাদের সংখ্যা লিখতে বলেছে। কটা সংখ্যা লিখতে বলেছে, 3টে মূলদ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে 3টে মূলদ সংখ্যা লিখতে পারি। তাহলে 1/5 ও 1/4, ঠিক আছে, এর মধ্যে আমরা কতগুলো মূলদ সংখ্যা লিখতে পারবো, আমাদের 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা কি লিখবো, 0.21 লিখে দেবো। ঠিক আছে, তারপর কি লিখবো, 0.22 লিখে দেবো, তারপর 0.23 লিখে দেবো, তারপর আমরা 0.24 লিখে দেবো। ঠিক আছে, এর আগেটা কত আছে, এর আগে আছে আমাদের, এর আগে দেখো 0.20, এর পরে আছে কি দেখো 0.25। তার মানে আমাদের এই যে 0.25 এবং 0.20 এর মাঝে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো সবাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। কারণ এগুলো আমরা কি তুলে দিতে পারি, তাহলে দশমিক তুলে দিতে পারি, এটা বাই 10, এরপরে 22/10, এরপরে কি 10 নয়
100 বাই আমাদের 100, আবার 24/100, ঠিক আছে। এইগুলো সবই কিন্তু আমরা p/q আকার লিখে ফেলতে পারি। তাহলে যেহেতু এগুলো p/q আকার লিখে ফেলতে পারছি, তাহলে এগুলো সবাই কি, সবাই আমাদের পূর্ণ মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো 8-এরটা। 8-এর দেখে আমাদের কি বলেছে দেখো, 8-এরটা বলেছে সত্য এবং মিথ্যা পাশে বসাই। দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ পূর্ণ সংখ্যা হবে। দুটি আমাদের পূর্ণ সংখ্যা, আমি এটা টেবিলটা করেছিলাম, সেই টেবিলটা করলেই কিন্তু হবে। তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ ফলে অবশ্যই পূর্ণ সংখ্যা হয়। তাহলে এটা কি হবে, এটা 2 হবে, ঠিক আছে। তো আমরা বইতেই করে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে এটা কি হবে, এটা ট্রু হয়ে যাবে, হলো। তারপরে দেখো, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কি সর্বদা পূর্ণ সংখ্যা হবে? যদি কিনা আমাদের 5/10 হয়, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। কিন্তু 10/5 হয়, তাহলে কাটাকুটি করে 2, তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সর্বদা কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, তাহলে এটা কি হবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো 9-এরটা কি বলেছে, 9-এরটা কি বললো দেখো, 9-এরটা বলেছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। কি একটা পূর্ণ সংখ্যা, আমরা কি সংখ্যা পাবো সেটা বলতে বলেছে। তাহলে আমরা একটু আগেই দেখেছি যে পূর্ণ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা আছে, দুটো মূলদ সংখ্যা মানেই কি হয়, দুটো মূলদ সংখ্যার গুণ যোগ বিয়োগ ভাগ সবই কি হয়, সবই আমরা মূলদ সংখ্যা পাই। তাহলে এটার উত্তর কি হবে, অবশ্যই মূলদ সংখ্যা পাবো, ঠিক আছে, মূলদ সংখ্যা পাবো, এটাই আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। আজকে কোষে দেখি 1.1 আমি সব অঙ্কগুলো করে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সলভ করে দেব। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা একে একে দেখবে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সব অঙ্কগুলো করে দেবো। আজকে 1.1 করে দিলাম, পরের ভিডিওতে আমি 1.2 এর অঙ্কগুলো করে দেবো। আজকে এই পর্যন্ত।